আমার আনন্দে ফল্গুধারা। হ্যাঁ বৌদি, হ্যাঁ, তার দেওয়া কলঙ্ক আমার জীবনে সব অঙ্ক গড়মিল করে দিলেও তার সেই স্মৃতি চিহ্ন যে আমার মনে এক নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে বৌদি। তোমরা আমার কেউ অন্তরটাকে দেখলে না বৌদি। আমি যে তার কাছে জিততে চেয়েছিলাম, আমি যে তার কল্পনা দেবী প্রতিমা হয়ে তার সব ভুল ভাঙাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তার কাছে আমার হারিয়ে দিলে বৌদি। আমি তুমি কথা দিচ্ছি বৌদি, তোমাদের ইচ্ছে অনুযায়ী কাঞ্চনকে আমি বিয়ে করব। আমি জানতাম এই কথাটাই একদিন তুই বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা, কাজেই সে কাঁচ আর কাঞ্চনের তফাৎটা ভালো করেই বুঝতে পারে। ঠাকুরজি যখন মত দিয়েছে যত শীঘ্রই পারো ওদের বিয়েটা তুমি দিয়ে দাও। বলেছো মন্দিরে, আমি আজই কাঞ্চনের বাবা মায়ের কাছে গিয়ে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে নেব। আমি চাই নেক্সট 13 মার্চ ওদের বিয়ের ডেটটা। অসম্ভব, এ বিয়ে হবে না। তুই থাম, আমরা সবাই যখন রাজি আছি তোর কোনো মতামত আমরা গ্রাহ্যই করব না। তোর সঙ্গে দেবের বিয়ে হবে। চাইলো নিয়তি তা চাই না দাদা। নিয়তি? হ্যাঁ নিয়তি। দেবীর জীবনে সেই ঘটা দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিতে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার। পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, তার জন্য মোটা টাকা যৌতুক দিতে হবে। না না, সীমার বাইরে গিয়ে যৌতুক? ছি, এই আপনি কি বলছেন? দেবীকে আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছে আমার নেই। কিন্তু বাবা মায়ের আবদার তো ফেলতেও পারি না দাদা। নিহত সেই সালা হাবা গোবর রাস্কেলটা দেবীকে নষ্ট করে দিয়েছে। তাই নষ্ট করে দিয়েছে একটা বাস্তব বোধহীন ছেলে আবেগ আর আক্রোশে বসে দু ফোঁটা রক্তের স্মৃতিতে লাগিয়ে যদি আমায় নষ্ট করে দেয় আর তাতেই আমি কলঙ্কিনী হই, তা তুমি কি করেছো কাঞ্চন? আমার মন আর আমার ভালোবাসা আর আমার বিশ্বাসকে নিয়ে তুমি কি আমাকে সর্বশান্ত করে দাওনি? দেবী, ওভাবে কাঞ্চনের সঙ্গে তর্ক করা তোর উচিত হয়নি। এ ব্যাপারে আমি কাঞ্চনের বাবা মায়ের সঙ্গে কথা বলবো, তোরা নিশ্চিন্তে থাক, এ বিয়ে হবে। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের সেই আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? আমি দেবো কেন? আরে আমি দেবো কেন রে বোকা? যার পাগলামির জন্য দেবীর জীবন বিপন্ন হতে চলেছে, যার দেওয়া কলঙ্ক ঢাকার জন্য দেবীর বিয়ের যৌতুকের পরিমাণটা বেড়ে আছে, এত দূর দাঁড়িয়েছে, সেই যৌতুকের সমস্ত খরচ আমি সেই রাস্কেলটার বাবা ওই পুণ্যবত মাস্টারের কাছ থেকেই আদায় করে নেব। কোনো মতে সম্ভব না, টাকা দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই। থাকলে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করবার মূল্য তো তাকে দিতেই হবে। এই কথাটা আমি তোমায় বলতে চাই কাঞ্চন। ঠাকুরজি তুমি চুপ করো। না বৌদি না, আমি আর চুপ করে থাকবো না। এদেশের মেয়েদের জীবন এখনো বড় বিপন্ন বৌদি। পদে পদে অপমানিত আর লাঞ্ছিত হওয়া যেন এদেশের মেয়েদের জন্মগত প্রাপ্য। নইলে সামান্য একটা ঘটনাকে অজুহাত হিসাবে খাড়া করে এরা আমার মান সম্মান আর জীবনকে নিয়ে রসিকতা করতে পারে। নয় দেবী, আমি তোমাদের অনেক কথা আমি শুনেছি, এবার আমার শেষ কথা শোনো তোমরা। কোন যৌতুক দেওয়া তো দূরের কথা, আর যদি কাঞ্চন বিনা যৌতুকে আমায় বিয়ে করতে চায় তবুও আমি ওকে বিয়ে করব না। এতে কি বলছিস দেবী? আমি ঠিকই বলেছি সর্দার। যে রাস্কেল তার ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ককে বেশি মূল্য দেয় আর সেই বিনিময়ে মোটা টাকা যৌতুক আদায় করতে চায়, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ কাঞ্চন, আই হেট ইউ, আই হেট ইউ। দেবী শুনে যা, আমার কথা শুনে যা দেবী, আমার কথাটা শুনে যা। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয় তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি বৌদি। দেখতে আমি রোগা হলে কি হবে, মালটা আমি খাসা। তাই আদায় করে নেব দেবীর ভালোবাসা। দেবীর শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে তাকেই কিন্তু রক্তের রাঙা হয়ে এই পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। আউট। ইট ইজ মাই চ্যালেঞ্জ।
বোধহয় মাকে ধরে রাখতে পারবো না। আজ ডাক্তারও বলেছে আজই মাকে অপারেশন করতে হবে। তাই তো আমি সেই টাকাটা জন্য তোর কাছে এসেছি। তুই একটু দাঁড়া ভাই, আমি এখনই টাকাটা নিয়ে আসছি। ওগো ঈশ্বর, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও দয়াময়। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি তো বড় একা হয়ে যাবো। কিন্তু মায়ের চিকিৎসার এত টাকা ঋণ আমি এক মাসের মধ্যে পাবো কোথায়? কোথায় পাবো? যেখান থেকে হোক যেমন করে আমার চাই 50,000 টাকা। এই নে ভাই, এতে 50,000 টাকা আছে, তুই শীঘ্রই এখান থেকে চলে যা। যাচ্ছি দিদি, আমি এখনই যাচ্ছি। কিন্তু মনে রাখিস, 1 মাসের মধ্যে ওই টাকা তোকে ফেরত দিতে হবে। তুই ভাবিস না দিদি, আমি এক মাসের মধ্যেই। মন্দিরা, এই যে বলি ব্যাপারটা কি? আমার আলমারির দরজা খোলা আর তার ভেতর থেকে একটা 50,000 টাকার বান্ডিল উঠাও। সর্বনাশ, তাড়াহুড়োতে আমি আলমারি লাগাতেই ভুলে গেছি। একই মোহন, তুমি কতক্ষণ এসেছো? ও অনেকক্ষণ আগে এসেছে। যা ভাই, তুই বাড়ি ফিরে যা। হ্যাঁ আমি যাচ্ছি দিদি। দাঁড়াও, আমার ব্যাগটা দেখি। সন্দেহ করছেন জামাইবাবু? না, ওর ব্যাগে কিছু নেই, ওকে যেতে দাও। দেখাই একই, এই তো সেই টাকার বান্ডিল। ওই রাস্কাল, তোমাকে আজ আমি পুলিশ বল রাস্কাল। ওর কোনো দোষ নেই গো। আমি তোমার আলমারি থেকে ওই টাকা ওকে বের করে মায়ের অপারেশনের জন্য দিয়েছি। তবে তুই আমার টাকা চুরি করেছিস? বল, তোকে আজ আমি খুন করবো। কেন আমার টাকা চুরি করেছিস? বল। আমার দিদি আপনার টাকা চুরি করেনি, আমি করেছি। আপনি আমায় পুলিশে দিন। হ্যাঁ দিতাম, কিন্তু তুমি আমার স্ত্রীর ভাই, শুধুমাত্র এই কারণে তোমাকে আজ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেন এ বাড়িতে তোমার ছায়া না পড়ে, কথাটা মনে রেখো। আমি চললাম রে দিদি। তবে যদি কোনোদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি তবেই আসবো, নইলে এটা আমার শেষ আশা। মোহন ভাই, তোমাদের মা মারা গেছে। মা মরে গেছে। আসবে না আসবে না দেখিনি মা তোরে মরে গেছে।
ওই বইসা আছে। আমার তো এই যে এতদিনে তোমাকে এখানে এনে তুলেছি, এই এতদিনে তুমি কি কাজের কাজটি করতে পেরেছো শুনি? রোগী সেজে ভালো মন্দ গিলছো আর রাজার হালে ঘুরে বেড়াচ্ছ। বলি ভবিষ্যতের ভাবনা কিছু ভাবছো? ভবিষ্যতের ভাবনা কি ঝরো না? আমাকে ভবিষ্যৎ বানানো লেগেই তো তোমাকে সাথ আমারই না। ছাই, এই তো সেদিন বললে হাঁদারামটাকে পাগলা কাটতে পাঠানোর চাল প্রায় রেডি, কিন্তু কই চাল তো তোমার বেচাল হয়ে গেল। শালা এই জন্যই লোকে কয় মাইয়া মানুষের দোষ আটকা পুরো কাঁচা হয় না। না মানে তোমাকে মাথায় বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিতে কোনো ধার নাই। আরে বাবা, একটা কামের জন্য অন্তত 5টা চাল চালতে হইব। কোন চালটা বাঞ্চল হইব আবার কোনটা সফল হইব কেউ কইতে পারে না। অত শত আমি বুঝি না বাবু, আমার টাকা চাই, অনেক টাকা। যে টাকার লোভ দেখিয়ে তুমি আমায় ফাঁসিয়েছিলে। এখন বুঝছি, শালা আমি নিজেই পয়সা গেছি। কি বললে? না মানে এই তোমাকে মধ্যে যে একটা লোভের হায়না বাসা বাঁধা আছে না, সেটা আমি অনেক আগেই বুঝেছি। এই জন্যই তো তোমাকে আমার বড় দরকার ছিল। এই আমাকে মধ্যে না একেবারে রাজ্যটক মিল চলো না। রাজ্যটক মিল হইব না। আরে বাবা হইব না। এই যেমন ধর না আমি শালা যাতে খচ্চর, তো তুমি হইলে গিয়া স্বভাবে খচ্চর। আরে নইলে কি কেউ নিজের ভাই আর ভাই বয়ের সর্বনাশের চিন্তায় মাথা ঘামায়। ওদের সর্বনাশ না করলে আমার পৌষ মাস আসবে কেমন করে? তুমি চাল চালাও, আরো বুদ্ধি করে চাল চালাও। যেমন করে হোক দাদার সর্বনাশ করে তার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তারপর আমরা দুই রাজ্যটক ছাড়তে ঢোল বাজাতে বাজাতে গাইব, বলা হরি বল হরি বল, বলা হরি বল। ফেসে গেল মানিক চাঁদের ডোল। এই কিরে বাবা, এই যে দেখছি গিরগিটির বংশধর, দুটো রূপ বদলালো, এই যে বহুরূপীকে হার মানায়। কি বলি বাবা? যত একই অঙ্গে কত রঙ্গ, না জানি কীট না ভুজঙ্গ। এই পাগলা যা দূর হয় এখান থেকে। তিষ্ট তোমার ফাঁসফাঁসাইটা একবার যাচাই করে দেখি, ওতে শুধু ছবল আছে না সঙ্গে গরলও আছে। শালা এটা পাগলামি করানোর জায়গা নয়। যা ভাই এখান থেকে ভাগ। যাবো তার আগে তুমি যতবার টিক টিক করবে আর কতটা ঠিক আর কতটা বেঠিক দাঁড়িয়ে যাই। কি বললে পাগলা? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রাখো না কেন, মহাকালের আয়নায় একদিন তোমাদের আসল চেহারাটা ফুটে উঠবে। তোর কি রে মরা, তুই কেন উপযাচক হয়ে আমাদের জ্ঞান দিতে এসেছিস? আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি। ওই, তুই আমাদের কি সাবধান করবি রে পাগলা? ভাবের ঘরে চোর ঢুকে পড়েছে গিরকাটি মশাই, তাই তোমাদের কুকর্মের গোপন কক্ষ দিয়ে এক অদৃশ্য ছিদ্র দিয়ে সত্যের আলোটা ঢুকে পড়েছে। এই চুপ শালা। এই সত্যি করে কে বড় তুই? আরে কি আমাদের গোপন সত্য? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের ভয়ে কোন সত্যকে তোমরা গোপন করতে চাইছো? তোমাদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করতে চাইছো? তোমরা বেঈমান, বিশ্বাসঘাতক, তোমরা খুনি। এইবার তোরে খুন কই দাও। আমরা সত্যিকারে খুনি শাসবরের শালা। হ্যাঁ, মানবী, কারণ তোমাদের গোপন সত্য যে মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে আছে আমি নাড়িয়ে দিয়েছি। যে মুখোশের আড়ালে তোমাদের শয়তানি চেহারাটা লুকিয়ে রেখেছো আমি ছেড়ে ফেলেছি। আর তোমাদের নিস্তার নেই, তোমরা সাবধান। এই কি করলি পাগলা? তোমার বুদ্ধি বেজে গোকুলে বাড়ি যেছে। কে ওই লোকটা?
ও কি সত্যই পাগল না অন্য কেউ? এই ছোড়া, এই ছোড়া, তুমি তোমাকে কাম কইরা যাও আর আমি করি আমাগো কাম, কিন্তু খুব সাবধান। সর বলতেছে ভূত এসে বেড়াচ্ছে, এই কথাটা জানা কেউ জানতে না পারে। কেউ কোনোদিন তা জানতে পারবে না, আর যেদিন পারবে সেদিন সব কিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে পিসিমা? না কিছু না বাবা, আমি তো আমার নিজের কথাই ভাবছি। আমার ওই পঙ্গু স্বামীটার জন্য সংসার করার স্বপ্ন বোধহয় শ্মশান হয়ে যাবে রে হিদু। পিসিমা ছি, এমন কথা বলতে নেই। পিসে মশাই শুনলে ভীষণ কষ্ট পাবে। ওর জন্য তো আজ আমার জীবনটা নষ্ট হতে চলেছে। সেদিন দাদার কথা মেনে ওকে না যদি বিয়ে করতাম তাহলে বোধহয় এভাবে আমার জীবনটা নষ্ট হতো না। এর যে আমি যদি বিধবা হয়ে যেতাম। পিসিমা, এই কথাটা তুমি বলতে পারলে? বলতে আমি চাই না বাবা, কিন্তু তোদের কষ্ট দেখে না বলে যে পাচ্ছি না। আজকের এই দুদিনের বাজারে একটা মানুষকে বসিয়ে খাওয়ানো মুশকিল, অথচ আমি নিজেই একটা বেকার পঙ্গু মানুষটার দায়িত্ব জোর করে তোদের ঘাড়ে তুলে দিচ্ছি। আমার মনে কি কষ্ট তা তোকে বোঝাতে পারবো না, এই তো বোঝাতে পারবো না। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নয় তো মানবিকতা। দাদা ওরে, আজ তোর দুঃখে যদি আমার চোখে জল না আসে তাহলে কিসের আমি বড় ভাই, দাদা! কিসের তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক? দাদা ওরে, তুই শুধু আমার বোনস, আমার সন্তানের মতো, তাই তোর সব দায়িত্ব তো আমার। তাই তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার সম্পত্তির অর্ধেক তোর নামে লিখে দিয়ে আমি তোদের ভবিষ্যৎ গড়ে দেবো। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই গড়বো দাদা, তার জন্য অর্ধেক নয় পুরো অংশটাই আমার চাই। কি ভাবছো পিসিমা? আর না মানে আমার সম্পত্তির ঝামেলা কেন? আমার দাদার আশীর্বাদ ছাড়া চলো না। আর কিছু চাই না বাবা, আর কিছু চাই না। এ কি? পিসিমা এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন বাবা? ও বড় অভিমানী রে, দেখিস আমার অবর্তমানে যেন ওদের কোনো অসুবিধা না হয়। সেসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, কিন্তু একটা বিষয় আমার খুব চিন্তা হয়। দাদা ওদের দু চোখে কাউকে দেখতে পারে না। দেখলে ওর মাথায় আগুন জ্বলে ওঠে আর প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলতে থাকে, কি হয়েছে নন্দদা, কি হয়েছে? এমন চিৎকার করি ছুটে আসলি কেন? কে? সাহেব বলে আপনারা আমায় লজ্জা দেবেন না, আমি বাংলার বধূ হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। তুমি এখান থেকে চলে যাও ম্যাম। আমি কারো দামি হব না, তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্বামীর ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না গো। স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার সিঁড়িতে প্রথম সিঁদুর পরিয়ে দিয়েছে তোমার দাদা। শোনো, কথা শোনো মা, আবেগের বসে আজ যা করতে চলেছ সেটা হবে তোমার জীবনের সবচেয়ে ভুল। কারণ শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে তোমার কোনোভাবে যোগ্য নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্বামীকে যথাযোগ্য করে তুলবো। না! আপনি আমার শিক্ষা দিয়ে শুনলেন তো, আপনাকে দেখে আমার দাদা কেমন আতঙ্কে শিউরে উঠছে। অনুরোধ করে বলছি আপনি এখান থেকে চলে যান। যাও ম্যাম সাহেব, এখান থেকে চলে যাও। না, আমার বৌমা কোথাও যাবে না। মা যখন আমার এই হারাগোবা ছেলেকে মেনে নিয়ে আমার এই মাটির কুটিরে এসেছে,
তার অমর্যাদা আমি হতে দেবো না। মাকে আমি আমার পুত্রবধূ হিসাবে বরণ করে নেব। বাবা এ তুমি কি বলছো? আনন্দ কর, আজ আমার বহু আনন্দের দিন। আমার খেপা ছেলে লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে। আমার ছেলের দেওয়ার স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে আজ আবার আমি তোমাদের নতুন করে বিয়ে দেবো। ওরে কে আছিস, ছাগ বাজা, উলু দে। আমার খাপা ছেলে লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে, বউ হয়েছে। আমার কথা শোনো, এভাবে পাগলামি করো না। সরে যাও মন্দিরা, আজ আমি ওদের সব কটাকে গুলি করে মারবো। না গো না, ঠাকুরজি একটা ভুল করেছে বলে তুমি কেন আরেকটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ? ভুল দাবি করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। যে তো শিশু নয়, যে সিদ্ধান্ত সে নিয়েছে নিশ্চয়ই ভালো মন্দ যাচাই করে নিয়েছে। একটা ভাবা গোবা ছেলেকে স্বামী হিসেবে মেনে নিয়ে সে যদি সুখী হতে পারে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? ও এইবার বুঝেছি, দেবী এত দূরে কেন সাহস পেল কোথা থেকে। যাও তুমি। তোমাদের মধ্যে কেউ সাহস এবং যুক্তি দিয়ে দেবীকে এই কাজ করিয়েছে, নইলে দেবীর সাহস হতো না একেবারে বউ সাথে শখের শ্বশুর বাড়ি যেতে। তুমি বলো কে সে, কার যুক্তিতে দেবী আজ রায়বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিল? তোমার না স্বরূপে? কি করছো? ওদের গুলি ভরা আছে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে সে তো তার কাছে অতি সামান্য। এখনো বলো দেবীকে ভুল বুঝিয়ে কে কাজ করিয়েছে, নইলে তোমাকে আমি। বন্ধুটা নামাও দাদা। বৌদির উপরে বন্দুক বাগিয়ে বীরত্বটা নাই বা দেখালে দেবী খেলার পুতুল নয় যে তাকে যেমন খুশি নাচাবে। এই বন্দুকের সামনে আমি সবাইকে নাচাবো, তাই ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে ছিনিয়ে এনে আমি কাঞ্চনের সঙ্গে আবার তার বিয়ে দেবো। অসম্ভব! এ কখনো হতে পারে না, আমি হতে দেব না। তাহলে ভাই বলে তোকে ও কখনো আমি ক্ষমা করব না। আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, তবে তোমরাই বোধহয় আমাকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, কোথায় তুমি আমাকে সাপোর্ট করবে, তা না করে ওর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছো। দাদা হ্যাঁ বলবো, পক্ষ বিপক্ষ বিচার নয়, ন্যায়ের পক্ষ নিয়ে চিরকাল আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং আজও তাই করব। হ্যাঁ হ্যাঁ, সে তো করবে। আজকাল আমি লক্ষ্য করছি আমি যেটা করছি সেটা তোমার অন্যায় বলছি, আর ও যেটা করছে সেটাই ন্যায়। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য বেশি হয়ে যাচ্ছে। সে তো হবে। মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও শুধু আঁধারি দেখবে দাদা, আঁধারি দেখবে। কে বললি? একটা কথা মন দিয়ে শুনে রেখো দাদা, আমার প্রতি বৌদির স্নেহ মমতা তোমার কাছে আদিক্ষেতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা, ঠাকুরপো, যে পবিত্রতা শুধু অন্তর থাকলে অন্তর দিয়ে অনুভব করা যায়। ঠাকুরপো ঠাকুরপো তুমি আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি, বরং এই দাদার মানসিকতায় বিশাল লজ্জা পেয়েছি। যে লজ্জাটুকু দাদার মনে বিন্দু মাত্র নেই বলে আজ তোমার আমার সুন্দর সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে বৌদি। তা তুমি কোনোদিন পারবে না দাদা, কোনোদিন না, কোনোদিনও না। ছি ছি, এভাবে কেন ঠাকুরপোর মনে তুমি আঘাত দিলে? আঘাত তোকে দিতে চাইনি আমি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, অথচ লাগলো গিয়ে ওর বুকে। কিন্তু কেন, কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি মূল্যবান? এটা আমার মুখ থেকে না শুনে নিজে যাচাই করে নিও। কি বলো? চোখ দিয়ে যা দেখা যায় তা যেমন সব সময় সত্যি হয় না, যেমন মন দিয়ে যা অনুভব করা যায় তা সব সময় সঠিক হয় না। তাই বলছি, যা দেখবে চোখ আর মন দুটো পরিষ্কার রেখেই দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে
ময়লা জমতে শুরু করেছে। সোনা সাবান দিয়া ওই মহলাটারে সাফ করে দিন রায় মশাই। উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানেন, তাই উনাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমাগো একটা নয় রায় মশাই। দরকার পড়লে যখন তখন আমি আমাগো পরিচয় পাল্টাইয়ে ফেলি। আপাতত আমাগো পরিচয় আপনাকে সৈতুর ওই পুণ্যব্রত মাস্টারের বোনাই। পূর্ণব্রত মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? হায় রাম, কয় কি আপনাকে বহিনটারে ফুসরাইয়া লইয়া গিয়া যে নিজের হাবা গোবা পোলাটার গলায় ঝুলা দেয়, সে আপনাকে সৈত্য হইব নাকি মিত্র হইব? যা বলছেন সবকিছু ভালো মতো জেনেই বলছেন তো? আরে ভাই, বেশি কিছু জানবার দরকার নাই। কানের কাছে দিন রাত যা শুনছি আমি তো তাই কইছি। কি শুনেছো তুমি? ওই খ্যাপাটার সাইতে আপনাকে বইনের বিয়াটা একটা লোক দেখানো ব্যাপার। আসল কথা হইলে গিয়া ওই পুণ্যব্রত মাস্টারই আপনাকে বইনের ভোগ করিতে চায়। এ রাস্কেল! চালান, গুলি চালান, চালান। আমারে শেষ করলে যদি আপনাকে বইনের জীবন রক্ষা পায় তো চালান, গুলি চালান। আমার কাছে একটা কচি মাইয়ার জীবন জৈবনের চাইতে আমার এই জীবনের দাম একেবারেই মিনিমাম। তারপরে সংবাদ বলো। সংবাদ নয়, বলুন দুঃসংবাদ। দুঃসংবাদ? আপনাকে বইনটারে ভোগ করণের পর ওই পুণ্যব্রত মাস্টারই তারে কোথাও বিক্রি করে দিবার সাকে তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? উপায় একটা আছে। হ্যাঁ, আপনারা যদি আমারে ভরসা করেন আর কিছু খরচা করেন তো আমি সব কিছু ঠিক করে রাখবো। হ্যাঁ, আপনি কি করবেন মশাই? আপনি তো নিজেই ভালো মতন দাঁড়াতেই পাচ্ছেন না, রোগের ভারে আপনার সারা শরীর কাঁপছে, তাই কোন ভরসায় আপনার কথা আমরা খরচ করবো? হ্যাঁ, তাই তো। তাই নাকি? শোনেন ভাইয়া, কৃষ্ণ ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটারে কয় বিশ্বরূপ। দরকার পড়লে তবে সেই রূপটা প্রকাশ করত। তেমনি আমারও একটা বিশ্বরূপ অর্থাৎ বহিরূপ আছে ভাইয়া। আর সেটা হইল গিয়া এবার বুঝলাম তো আমি শালা কোন মা। ভিজা বেরোল সাইজা করলেও আসলে ভিতরে একটা বক পোষা রাখছি। আর আমিও ঠিক তোমার মতন একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুরূপীকে যখন কাছে পেয়েছি, ওই পূর্ণব্রত মাস্টারকে ঠিক আমি জব্দ করতে পারবো। আর সেই সঙ্গে হবে দেবী উদ্ধার। তবে এসো, আজ আমরা তিন মূর্তি অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাই সাফল্যের সন্ধানে। ফেলে দাও। থালবে তো নাকি? কি পাগলামো করছো? আজ তোমার ফুলসজ্জা এই ঘরে তুমি আর বৌদি বড়ি পাশাপাশি থাকলে বৌদি বড়ির সাথে কত কত। ওরে বাবা, আমি পারবো না। মেমতায় বদ্ধ লাগি। মেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। দেখ, আমার লজ্জা পাবে না? আরে বোকা, লজ্জা তো বৌদি পাবে। আর বৌদির সব লজ্জা ভালোবাসা সোহাগ দিয়ে তোমাকে ম্লান করে দিতে হবে। ভালোবাসা সোহাগ বৌদির সঙ্গে কিন্তু একদম পাগলামি করবে না। সে যখন যা বলবে মন দিয়ে শুনবে, আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কেমন? কেমন করলে ভালো বাঁধবো ভাই? তুই আমায় শিখিয়ে দিবি? হায় ঈশ্বর, একে শিখিয়ে দেওয়া যায় যে মেয়েটা তোর আবেগের দোষে একটা হওয়া গোবর ছেলের সঙ্গে ঘোর পালতে এসেছে। সে কি পাবে ধরে বই? সে কি পাবে? সে কি দিয়ে থাকবে এখানে?
নন্দদা, তোমার তোকে দল, তুমি বুঝি কাঁদছ? ভাই, তুইও বুঝি কাঁদছিস? কাঁদবো কেন? আজ তো আমার আনন্দের দীর্ঘ, সেই ছোট্ট থেকে যাকে আমি করে পিঠে করে মানুষ করেছি, তার আজ বিয়ে হলো, লক্ষ্মী প্রতিবার মতো বউ হলো। আমি কাঁদবো, আমি কাঁদবো কেন? ওই ওই দেখো বৌদিমণি আসছে, যে ভদ্র ছেলের মতো ভালো হয়ে দাঁড়াও। আমার বলো ভয় করতে গো। মেম সাহেব, আমায় আহ! না তো। তোমাকে আমি মেম সাহেব বলতে না বলেছি না, বউ বলতে বলেছি না? না না, আমি পালবো না, পালবো না, পালবো না। তুই কি বলবি? আমি বললাম তোমার মতো বৌদিমণি বলবো। না, তুমি বউ বলেই ডাকবে। বৌদি মনে মনে ডাকলে বৌদি কিন্তু সত্যি সত্যি রাগ করবে। সত্যি? আমি বললাম আমি বউ বলেই ডাকবো, বলবো বউ, ও বউ, বউ। থামলে কেন? ডাকু, আবার ডাকু। না না। বৌদি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল, তার জন্য যেন তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল, সহজ, নিষ্পাপ। হয়তো সে অনেক কিছুই জানে না। এই দাম্পত্য জীবনের মানেটাই হয়তো সে বোঝে না। বৌদি, তুমি তুমি দাদাকে তোমার মনের মতো করে গড়ে নিও বৌদি, মনের মতো করে গড়ে নিও। তার জন্য তোমরা চিন্তা করো না ঠাকুরপো। আমি আমার স্বামীকে আমার মনের মতন গড়ে তোলার চেষ্টা করব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি যে দেবী গো বৌদিমণি, তুমি যে দেবী। তোমার মতো দেবী শুভশক্তি বলবো, আমার খোকা ভাবো আমার নন্দদা, একটা নূতন জীবন ফিরে পাবে গো বৌদিমণি, একটা নূতন জীবন ফিরে পাবে, নূতন জীবন। নন্দদা, নন্দদা, তুমি যেও না, নন্দদা। আমার বলো ভয় করছে নন্দদা। কিসের ভয় তোমার? ফুলছদ্দাল ঘলে প্রণাম করতে হয় বুঝি? দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, আমি বললাম তোমায় একটা প্রণাম করি। ও কাজ করতে নেই, ওতে যে আমার পাপ হবে। আর তুমি যে আমায় প্রণাম করলে, এতে বুঝি পাপ হবে না? না, এতে আমার পূর্ণ হবে। এসো আমার কাছে এসো। এই মধুরা আমার ফুল সোজা, হেই মায়ারা শুধু তোমার আমার। এই মধুরা আমার ফুল সোজা, হেই মায়ারা শুধু তোমার আমার। আমার যে বড় ভয় করছে গো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না, তুমি শুধু তোমাগো কামটা সারো, আর তারপর আমাগো কাম আমি ঠিক সাইরা নিব। মানে বলছিলাম, আজ ফুলসজ্জার দিনে এই কাজটি না করলে চলতো না। আজই তো মোক্ষম সময় ছিল না, চারিদিকে সমস্ত প্ল্যান রেডি করা আছে, সময় মতো সব কাম সারতে না পারলে সব প্ল্যান ভেস্তে যাবে। যাও 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 যাও, জলদি যাও জলদি যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যা করবার সব সাবধানে করে কিন্তু। আর জয় মা দুর্গা দুর্গা দুর্গা। ভয় নয় ছলনা,
তোমাকে ভাইপো ওই হাঁদারামটি লগে একটু ব্যথা লাগতাছে, আরে কিছু তো পাইতে হইলে কিছু তো ছাড়তে হইব সরনা। তবে আমি সরি নয়, আর সরতেও ভালোবাসি নাই, শুধু পাইতে ভালোবাসি। ওহে মানিক চাঁদ, ফেলারে তোর ফল। আমায় তুমি ক্ষমা করবো, না বুঝে আমি তোমায় অনেক আঘাত দিয়েছি। হ্যাঁ, না বুঝে আমি তোমায় অনেক আঘাত দিয়েছি। এবার তুমি ঘুমাবে, চলো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, তুমি ঘুমাবে দাদা, আমি বললাম তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, কেমন? হাঁদারাম, বাবা হাঁদারাম, দরজা খুল বাবা, তাড়াতাড়ি দরজা খুল। কি বলো তবু? পিসিমা, দাঁড়াও, আমি দরজা খুলছি। তোমার পিসেমশাইয়ের অসুখটা বড্ড বেড়েছে মা, কি যে হবে কে জানে, তাই ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাঁদারামকে ডাকতে এসেছি। কথাই অদ্ভুত বেলাতে তুই কিচ্ছু ভাবিস না, আমি এই এক্ষুনি ডাক্তার ডাক্তার। কিন্তু কিন্তু এত রাতে তুমি কোথায় ডাক্তার আনতে যাবে? তুমি কিচ্ছু ভেবো না বোন, আমি যাবো আর আসবো, তুমি ততক্ষণে এই পৃথিবীর থাকবি না, গল্প করলো কেমন, আমি যাবো আর আসবো। যাবো। এ কি? এই যে সত্যি সত্যি চলে গেল। যাক না বৌমা, ও তো এক্ষুনি ফিরে আসবে, তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে না, আমি আবার গিয়ে দেখি তোমার পিসেমশাই কেমন আছে। ঘুমিয়ে না বললে কি ঘুম আসে পিসিমা? আজ যে আমার জীবনে এক স্বপ্নময়ী রাত। এই রাতে স্বামী পাশে না থাকলে কি কারোর ঘুম আসে? না না, আমি ঘুমাবো না, আমি তার জন্য অপেক্ষা করব। আমাগো শিকার একটু একটু কইরা আগায় আসতাছে। ওহে মানিক চাঁদ, শিকড়টারে শক্ত কইরা বল। তোমার বলো খুব কষ্ট হতে পিঠে মতাই, একটু দাঁড়াও, আমি ডাক্তার ডাকতে চললাম। ডাক্তার নয় বাপ, তুই ভগবানের ডাক। কে যেন কোথায় আত্মনাদ করে এলো? না, না, খোকা বৌমা, একটা চাপা আর্তনা, একটা চাপা আর্তনা, আর সেই চাপা আর্তনা শুনে আমি ঘুম থেকে উঠে দেখি তোমাদের ঘরের দরজা খোলা। খোকাকে দেখছি না কেন মা? সে তো কিছুক্ষণ আগে ডাক্তার আনতে গেছে বাবা। কেন, কার কি হয়েছে? পিসিমা এসে বললেন পিসমশাই ওষুধটা খুবই বেড়েছে, আর সেই জন্য আমার স্বামীকে এত রাতে ডাক্তার আনতে পাঠালেন। কিন্তু ওদের ঘরের দরজা তো বন্ধ, আর সেটা তো আমাকে জানাতে পারতো, আর নালে হৃদয়কে পাঠাতে পারতো। ছলো না। কি হলো বাবা, এত রাতে তোমরা সবাই এভাবে চিৎকার করছো কেন? আরে মানিকের নাকি রাত্রে অসুখটা বেড়েছে, সে কথাটা তো আমাকে জানাতে পারতো, বা তোকে ডাক্তার ডাকতে পারতো। পিসে মশাইয়ের অসুখ বেড়েছে? কি হয়েছে দাদা, এই কাঁচা ঘুমে তুমি আবার আমায় তুললে কেন? সারাদিন খাটাখাটির পর একটু সবে ঘুমটা ধরেছিল। মানিক কেমন আছে? শুনলাম তার অসুখটা নাকি বেড়েছে। কে বলেছে কথা? গিয়ে দেখে এসো না কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অসুখ বাড়লে কেউ অমন করে নাক ডেকে ঘুমোতে পারে? আপনি কি বলছেন? আপনি একটু আগে এসে বললেন পিসমশাই ওষুধটা খুবই বেড়েছে, সেই জন্য আমার স্বামীকে এত রাতে ডাক্তার আনতে পাঠালেন। ও মা, এসব কি কথা? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি বাপু? আমি আবার কখন তোমার কাছে এসে এসব কথা বলছি? পিসিমা, আপনি কি বলছেন? একটু আগে তাকে ডেকে নিয়ে গিয়ে এখন কিনা অস্বীকার করছেন? আরে বাবা, আজ তোমাদের ফুলসজ্জা, তোমাদের শুধু শুধু ডাকতে যাবো কেন বাপু? দাদা, এসব বৌমা কি বলছে? আমি তো
পারছি না, তবে খোকা গেল কোথায়? আমার বড় ভয় করছে, আমার মনে হয় উনি খুব বিপদে পড়েছে। না বৌদি না, এখনই তুমি এমন কথা বলো না বাবা। এর মধ্যে মনে হয় নিশ্চয়ই একটা রহস্য আছে। আমার দাদাকে এখনই খোঁজ করা দরকার। আমারও মনে হয় খোকা কোনো ষড়যন্ত্রের শিকার। আসলে ষড়যন্ত্র যার হোক, তা ভেঙে আমরা খোকাকে উদ্ধার করে আনবো, উদ্ধার করে আনবো। খুঁজছি আমি একটা এমন মানুষ খুঁজছি যার বাহিরেরটা ইস্পাতের মতো কঠিন, কিন্তু ভিতরটা ফুলের মতো নরম, যে অন্যায়ের মোকাবেলায় বাঘের মতো হিংস্র। কোথায় পাই এমন মানুষ? কে রে? এমন করে তুই কি খুঁজছিস? শিয়াল! কই, কোথায়? এই তো আমার চোখের সামনে, তখন থেকে আমি একটা মানুষ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটাও মানুষ চোখে পড়ে না। এই শুধু নেকড়ে আর হায়নার। আর হবেই না কেন? হবেই না কেন? মানুষ আর মানুষ, জন্তু জানোয়ারের বাহার। জন্তু জানোয়ার? দেখে বলছিস পাগলা? বুঝতে পারলে না ভাইয়া? তাহলে বুঝিয়ে বলছি শোনো, আগের দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে জানোয়ারের সংখ্যা কমতে কমতে একেবারে এক ভাগ থেকে একেবারে 3 ভাগে কেটে গেছে। এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো, এলো কোথা থেকে? ওই যত পরিমাণ মানুষ পড়েছে, ঠিক তত পরিমাণে জানোয়ারের আত্মা এসে এই মানুষের সমাজে ঢুকে পড়েছে। তাই তো এই মানুষ সমাজে আজ এত জানোয়ারের ছড়াছড়ি। ওরা ওদের প্রাথমিক প্রবৃত্তি দিয়ে মানুষ সত্যটাকে খুন করছে। আর এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। ওদের সাফ করবার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি।